আমি স্টুডিওয়ে ঢুকছিলাম, আমার 6টার বুলেটিন ছিল, কিন্তু যখন ঢুকছি না স্টুডিওতে তার আগেই দেখছি ডেস্কে একটা উত্তপ্ত পরিস্থিতি, উত্তাল, না ঝগড়া অশান্তি নয়, একটা আলোচনা হচ্ছে, জোর আলোচনা। কি নিয়ে বলুন তো? আমিও আপনাদের মতো প্রশ্ন জেগে উঠলো যে কি নিয়ে। সারা দিন কয়েকদিন ব্যাপী আমরা যেরকম দেখেছি যে ইস্যু, যে মূল ইস্যু, কি ইস্যু? নিট বিতর্কের একটা আঁচ। এবং তারপর আজকে মূলত আজকের দিনটা স্পেশাল কেন? আমরা দেখলাম সকাল থেকে, দুপুর থেকে বিষয়টা আরো বেশি গভীর হলো, আরো বেশি আলোচনায় উঠলো। কি হলো আমরা জানি, ককরোচ জনতা পার্টির ডাকে নিট পেপার লিকের প্রতিবাদ। দেখুন, আরশোলা, আক্ষরিক অর্থে আরশোলা যখন ডিম দেয় সেখান থেকে অনেক অনেক আরশোলা তৈরি হয়, এবং সেই আরশোলার মতো সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়লো এই আন্দোলন, নিট বিতর্কের যে আন্দোলন, সেই আন্দোলনের আজ আমরা দেখলাম শুধুমাত্র দিল্লিতে নয়, গোটা দেশ জুড়ে। এ রাজ্যেও তার প্রভাব, এই রাজ্যেও সেই আন্দোলনের প্রভাব আমরা গতকালও দেখেছি। বিরাট মিছিল হয়েছে, বিরাট জমায়েত হয়েছে। আজকে কি হলো? আজকের দিনটা কেন বেছে নিলাম এবং আমি কেন স্টুডিওতে গেলাম না? কি হলো পরপর দিনটা? ইতিমধ্যেই আপনারা জানেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছে। কোথায় গিয়ে এটাই প্রমাণ হলো যে মোদি ভরসা, জেনজির মন জয় করে নিলেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে গত দুদিনে তিনি ভিডিও বার্তা দিয়েছেন, পাশে দেখেছেন ছাত্রদের, তা কোথাও যেন এটা প্রতিষ্ঠিত হলো ধর্মেন্দ্র প্রধান নয়, প্রধান হলো ছাত্ররাই, জেনজিরাই। মন জয় করে নিলেন তিনি। কি হলো? কি হলো? কেন এই পদক্ষেপ? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়ে দিলেন, মেনে নিলেন সিজেপির যে যে দাবি ছিল সেই সমস্ত কিছু মেনে নিলেন। সবকিছু আজকে জানবো। ওই যে বলছিলাম স্টুডিওতে ঢুকলাম না, ডেস্কে আলোচনা হচ্ছিল, যারা আলোচনা করছিলেন তাদের কাছ থেকে একটু শুনবো যে কি হলো, কেন হলো, পুরো এর পিছনে, সামনে কি, পিছনে কি, পাশে কি, সবটাই জানাবো। আমার সঙ্গে রয়েছে অনির্বাণ সিনহা, আমার সঙ্গে রয়েছে কমলিকা সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছে প্রদীপ, আমার সঙ্গে কৌশিক দাশগুপ্ত। আমি কৌশিক, তোমার কাছেই প্রথম আসবো, কি হলো আজকে? দেখো, আজকে যেটা সবচেয়ে বড় খবর, যেটা দুটো হলো, এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তারপর সিজেপি তাদের অবস্থানটা প্রত্যাহার করে নিল। কিন্তু এর মাঝেও একটা ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন পদত্যাগ করলেন, তারপর সিজেপি আবার সরকারের সঙ্গে বৈঠকে বসে। শুধু বৈঠকে বসে না, সিজেপি এবং কেন্দ্র যৌথ সাংবাদিক বৈঠক করে। তারপর সেই সাংবাদিক বৈঠকে ছাত্ররাই বলে, সিজেপি বলে দেয় যে আমরা অবস্থানটা তুলে নিচ্ছি, অর্থাৎ সরকারের প্রতি একটা আস্থা প্রদর্শন। এটা থেকেই বিজেপি বলছে যে যেই রকমভাবে একের পর এক ঘটনা ঘটলো, প্রথমে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, বিজেপি এটাকে বলতে চাইছে যে বিজেপি যেটা মনে করে, মোদী সরকার যেটা মনে করে, ধর্মেন্দ্র প্রধান বা কোনো প্রধান তাদের কাছে প্রধান নয়, তাদের কাছে প্রধান হচ্ছে দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ কারা? ছাত্ররা, পড়ুয়ারা। সুতরাং ধর্মেন্দ্র প্রধানের থেকেও বেশি প্রধান হচ্ছে ছাত্ররা। সুতরাং ছাত্রদের যে স্বার্থ তারা দেখতে চায়, তার জন্যই এরকম পদক্ষেপ। তারপর ছাত্রদের সঙ্গে সিজেপির সঙ্গে আবার বৈঠক, সেখানে আস্থা প্রকাশ সিজেপির, তারা বললো আমরা অবস্থান তুলে নিচ্ছি। এইটাকেই বিজেপি প্রচার করছে বা বলতে চাইছে যে এটা হচ্ছে এই মোদির প্রতি আস্থা এবং তাদের সেই স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, যেটা বিরোধীরা এতদিন বলে লাফালাফি করছিল, অনেক বিরোধী দলই যে প্রচার করার চেষ্টা করছিল, এবার মোদি সরকারকে আমরা চেপে ধরতে পেরেছি, এই হচ্ছে সুযোগ। সেই জায়গাটায় পাল্টা বিজেপি এবার দাবি করতে চাইছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এই বলে হয়তো তারা আগামী দিনে বিরোধীরা যা যা আওয়াজ তুলবে সেইটাকে হয়তো কাউন্টার করার চেষ্টা করবে। বিরোধীদের সেগুড়ে বাড়বে, মানে প্রচণ্ড একটা আশা নিয়ে প্রথমত তো একটা বিরোধীদের কথা বলতেই হয়। বিকজ যদি আমরা দেখি গোটা দেশে বিরোধীদের কি অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তিনি খুব আশা নিয়ে ভেবেছিলেন সোমবার যাবেন, তিনি একটা দাঁড়াবেন পাশে টাশে, না পেরে আজকে নিজেই ভেসে ঘুরে বেড়ালেন স্কুটারে। অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, সবারই হালে পানি নেই এবং কেউই একদম তাই। আর আরেক তার থেকেও বড় জিনিস হচ্ছে যে এরা কেউই ভাবলো যে আমরা বোধহয় এই যে নিট এই ইস্যু কি আজকের এই ইস্যু তো বিরোধীরা ধরতে পারেনি, বাচ্চাটা ধরেছে। তারপর বাচ্চাদের এই আরশোলাদের পাখায় ভেবেছে কংগ্রেস কি বলছে যে আমরা চাপ দিলাম বলেই মোদি মানতে বাধ্য হলো, মানে পদত্যাগ করাতে বাধ্য হলো। এটা কি বলতো, আমি স্টোরিটা করেছি, বাইলাইনকে অন্য নিয়ে গেল, মানে হঠাৎ মানে এরকম হতে পারে যে জিনিসটা আমাকে জামাটা কিনেছি আমি আমার জন্য, অন্য কেউ পরে নিল। আসলে তো কংগ্রেসের কোনো কর্তৃত্ব না, কংগ্রেস না, তৃণমূল না, অরবিন্দ কেজরিওয়াল কারুন না। তারা ভেবেছিল এবার আরশোলার ডানায় তারা হাওয়ায় উড়ে উড়ে একটা বিরোধী একটা বড় একটা সেই ক্রেডিট তো পেলোই না, তার আগে সেগুড়ে বালি হয়ে গেল। কেজরিওয়াল কিন্তু এভাবে পরের কৃতিত্বে সাফল্য পেয়েছে,
কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের যে আন্দোলনটা হয়েছিল, কেজরিওয়াল কিন্তু সেই করে পাঞ্জাবে ক্ষমতায় চলে এসেছিল ওটাকে সমর্থন করে। দিল্লিতেও থেকে গিয়েছিল, পাঞ্জাবেও এসে গিয়েছিল। প্রথম নয়, তার আগে তো একইভাবে আন্না হাজারে আন্দোলনের সব ফসল নিজের ঘরে তুলে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাই না প্রদীপ? আরেকটা জিনিস হচ্ছে যে আজকে যখন এইসব হলো, নেটওয়ার্ক 18-এ কপিল সিব্বলে একটা ইন্টারভিউ দেখছিলাম, কপিল সিব্বল ওখানে বল, না না ভাই বোনেরা তোমরা থেমো না, এখন অনেক কিছু আছে। আর সাগরিকা ঘোষ তো আরো ভালো, সে তো হোম মিনিস্টারের পদত্যাগ চেয়েছে, কিন্তু এই পুরো মানে সেগুড়ে বালি ছাড়া এই মানে আরশোলার পাখায় ওদের কিছু হলো না। আচ্ছা, আমি এই যখন পদত্যাগের কথা উঠছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে ইস্তফা দিয়েছেন, অনির্বাণ এখান থেকে বোঝার চেষ্টা করব, ইস্যু তো হয়, যে কোনো একটা ইস্যু হয়, কিন্তু এই যে নিট বিতর্কে, যেটা কমলিকাও বলছিল, এটা তো আজকের এই বছরের ঘটনা নয়, এই বিতর্ক চলছে বছর ধরেই, 2015-16 থেকে শুরু হয়েছে। কিন্তু পদত্যাগ হলে কি সমস্ত সমাধান হবে? সমাধানের জায়গাটা কোন জায়গায়? নিশ্চিতভাবে পদত্যাগ করে সমাধান হবে না, কিন্তু যেটা কৌশিকও যে কথাটা বলছিল, কৌশিক যে এবার হয়তো তাহলে বিরোধীরা বলতে শুরু করবে চাইলেই পদত্যাগ পাওয়া যায়, তাহলে এরপরে এবার আরেকটা ইস্যুতে পদত্যাগ চাইবো, এটা যে সফল হবে না। কারণ সব থেকে বড় কারণটা বলি, নরেন্দ্র মোদী সরকারের গোটা জমানায় 78 জন মন্ত্রীর চাকরি গেছে আজ অব্দি, কিন্তু এদের মধ্যে 76 জনের চাকরি গেছে মন্ত্রিসভা সম্প্রসারণের সময়, অর্থাৎ পছন্দ হয়নি, পারফর্ম করতে পারেননি, সরিয়ে দিয়েছেন। 2 জনের চাকরি গেছে বিরোধীদের দাবিতে, সেই 2 জনকে আগের জনের নাম বলে তোমরা কেউ এখন মনে করতে পারবেন, অবলিভিয়নে চলে গিয়েছেন। প্রাক্তন সাংবাদিক, খুব বড় সাংবাদিক ছিলেন MJ আকবর, তাই না? কিন্তু আমরা ভুলে গেছি। ঠিক এইভাবেই আমি তোমাকে কথা দিতে পারি, ঠিক এইভাবেই আজ থেকে 5 বছর পর ধর্মেন্দ্র প্রধানের নামটাই তুমি ভুলে যাবে। আমাকে আবার মনে করাতে হবে 3 নম্বর কোনো মন্ত্রীর চাকরি গেলে 2 নম্বরের নামটা কি ছিল, কেন জানো? তার কারণ এই 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে কেন আসতে হয়, কখন আসতে হয়, এটা নরেন্দ্র মোদীর থেকে ভালো কেউ জানেন না। আরেকটা জিনিস অনির্বাণ দরকার, এটা বলা উচিত যে যেভাবে আমরা দেখলাম যে 2 দিনে ভাষাটা বদল হয়ে গেল। ভাষা অর্থাৎ যেভাবে, যে মাধ্যমে, কোনো বাইট না, কোনো প্রেস কনফারেন্স না, সরাসরি ইনস্টাগ্রাম, কি তাই মনে হয় না? এবং এটাও কমলিকা আমি অ্যাড করবো যে কোথাও ছাত্রদের কথাই ভেবে, মানে যুবদের কথা ভেবে এই যে ভিডিও বার্তা, নিজে রাত্রিবেলা এলেন একটা ফেসবুক লাইভ। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি তোমাকে, দেখো এই নরেন্দ্র মোদী কেন 1 পা এগিয়ে 2 পা পিছুতে পারেন, কেন বলছি কথাটা, কৃষি বিলের কথা মনে আছে? বিপুল সংখ্যাগরিষ্ঠ নরেন্দ্র মোদী সরকার, 240টা আসন নয়, 300-র উপরে আসন, বিল পাস হলো, বিরোধীদের দাবি, সিঙ্গু বর্ডারে কৃষকদের বসে থাকা, কোনো কিছু সামনে আসতে পারলো না, বিল পাস হয়ে আইন হয়ে গেল, তারপরেও সে আইন তিনি ফিরিয়ে নিয়েছেন একটি কথা না বলে। কেন? তার কারণে যে দুপুরবেলা বলছিলেন না নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত কথাটা, অনেক বড় যুদ্ধ জিততে গেলে অনেক সময় অনেক ছোট লড়াই জেতার ক্ষুদ্র লোভ ত্যাগ করতে হয়, ক্ষুদ্র লোভ এগুলো, সেটা নরেন্দ্র মোদী কখন কীভাবে করতে হয় জানেন। এটার উদাহরণস্বরূপ তোমাকে বলি, একসময় এই গোটা কৃষি আন্দোলনকে কেন্দ্র করে ন্যারেটিভটা কী ছিল, কৃষি বিরোধী নরেন্দ্র মোদী সরকার, তাই তো? আজকের দিনে ভারত আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তিটা আটকে আছে কেন? আমরা সবাই জানি, দেশের কৃষকদের স্বার্থ কোনোভাবে নরেন্দ্র মোদী সরকার আপোষ করতে চাইছে না বলে। তাহলে ন্যারেটিভটা 5 বছরে কতটা ঘুরল, কৃষক বিরোধী নরেন্দ্র মোদী সরকার থেকে কৃষকদের স্বার্থে এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে না চাওয়া নরেন্দ্র মোদী সরকার। এই হাল, একই হাল নিট পেপার লিক বিতর্ককে কেন্দ্র করে সামগ্রিকভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক রদবদল, নীতির বদল আসছে, সেখানেও হবে। না, কেডিজিকে আমি জিজ্ঞেস করতে যাবো, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এই যে এটা কি খুব ডাইনামিক মনে হচ্ছে যে যখন যে প্রয়োজনীয়তা সেই অনুযায়ী কি চেঞ্জ করছেন? বিশেষ করে ধর্মেন্দ্র প্রধান যেখান থেকে উঠে আসে, কিন্তু মানে RSS থেকে উঠে আসে, সেই রকম একজন নেতা যে ছাত্র রাজনীতি করে উঠে এসছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আবার সাপের মুখে বললেন, পেপার লিক, চলে এলেন এখানে। এইটাও কিন্তু অত্যন্ত, এটা বোধহয় মোদি বলেই সম্ভব। এটাও কিন্তু অনির্বাণের সঙ্গে এটা নিয়ে নরেন্দ্র মোদী একটা বিরাট বড় সমর্থন, মানে সম্ভবত আগে থেকে সরকারের দিক থেকে ঠিক করাই ছিল। মোদী যিনি প্রথম কমিউনিকেট করতে শুরু করলেন, বোঝা গেছিল তো ভাষা ইত্যাদি দেখে। আজকে সকালবেলা যিনি মোহন ভাগবতের যে বিবৃতিটা আমরা শোনাচ্ছিলাম, মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। পরিবার কিভাবে চলবে, মানে বৃহত্তর পরিবারের কথা বলছেন আসলে, সেখানে জেনজির সঙ্গে তিনি যে কমিউনিকেশনের কথা বলছেন, সেটা তো মোদী শুরু করে দিয়েছিলেন। এবং কোথাও একটা নরেন্দ্র মোদী আশ্বাস পেয়ে গেলেন সংঘ প্রধানের কাছ থেকে যে তাদের একসময় ব্লু আইড বয় যে ধর্মেন্দ্র প্রধান, দেশের শিক্ষামন্ত্রী ছিলেন, যদি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার দিকেও তাকাও তাহলেই বুঝতে পারবে যে শিক্ষামন্ত্রীর পদটা বিজেপি রাজ্য হোক বা কেন্দ্র খুব দেখে বুঝে শুনে দেয়। তার কারণ তারা জানে যে এখান থেকে আসলে তাদের যে বক্তব্য, দীর্ঘদিনের যে বাম লিবারেল যে ইকোসিস্টেম, তাদের মগজ ধোলাইয়ের মগজ ধোলাইয়ের প্রজেক্টটা শুরু হয়, ফলে ওটা চলতে দেওয়া যাবে না, এইভাবে তারা শিক্ষামন্ত্রী ঠিক করেন। তারপরেই যেটা দেখা গেল যে বিএল সন্তোষ যে খুব টুইট করে এমন নয়, বিএল সন্তোষ এক্স হ্যান্ডেলে তিনি বলছেন যে সমাজকে সামনে রেখে সমাজের জন্য এই যে ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বিএল সন্তোষের এই স্টেটমেন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে, কারণ
এই যে এক্স হ্যান্ডেলে তার কথা, প্রদীপ তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এই সব কিছুর মধ্যে আমরা যখন অপোজিশন নিয়ে কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এটাই বলতে যাচ্ছিলাম। কোথায় গেল? কবির সুমন বলেছেন, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। আমরা অশান্তি শান্তি দেখে নিয়েছি, বিভ্রান্তিটা বোধহয় মমতা ব্যানার্জির জন্য পড়েছিল। পদ্মপুকুরে হঠাৎ দেখলাম ইস্তফার পর ইস্তফার দাবিতে কয়েকজন জড়ো হলেন, সবকিছুতেই দেরিতে পৌঁছলো। তারা নাকি ছাত্র যুব, তারপর সেটার অনুমতি ছিল না, হাইকোর্ট সেই অনুমতি না থাকাটাকে আপিল করলো। কুণাল ঘোষ, বৈশানু চট্টোপাধ্যায় আটক হলেন। তারপর সেখানে কিন্তু বহু যুগ দিয়ে ছাত্র যুব চেয়ারম্যান সরছেই না ওখান থেকে। আর কাদের দেখা গেল ওখানে? তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, আর যাদের দেখা গেল তাদের অতি কষ্ট কল্পনাতেও ছাত্র যুব বলা যায় না, কিন্তু রামকৃষ্ণ বলে গেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। অ্যাডাল্ট এডুকেশন সেন্টারেও যায় না। রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন তো, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তা যতদিন বাঁচবো তত সেই তার বাসটা মিস করলেন, আন্দোলনের যে বাসটা, কারণ ওনার তো দাবি ছিল হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। উনি তো নামলেন শিক্ষামন্ত্রী পদত্যাগের 1 ঘন্টা পর মনে হয়। অতীতে বলা হতো সি হ্যাজ এ মেথড ইন ম্যাডনেস, তিনি যা করেন তা মনে হয় ম্যাডনেস, কিন্তু দেয়ার ইজ এ মেথড। এবার মনে হচ্ছে মেথডটা নেই, কারণ তিনি দেরিতে পৌঁছলেন, তারপর হঠাৎ তিনি রাস্তা দখলের একটা বার্তা দিতে বা কিছু করতে স্কুটার তিনি সবার মধ্যে আমাকে দেখা যাচ্ছে না, সবার মধ্যে আমাকে দেখা যাচ্ছে না, আমাকেও দেখো, কি মনে হয়? অ্যাটেনশন সিক করতে পেরেছেন, কারণ তিনি এই রকম বৃষ্টি বাদলের দিনে স্কুটিতে ছোট চাকা, রাস্তা পিছন, মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে। আচ্ছা, একটু সবাইকে থামাই, একটু মৈত্রেয়ীর কাছে যাই। মৈত্রেয়ী দিল্লিতে রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছো জানতে চাইবো প্রথম। দ্বিতীয়, কি পরিস্থিতি? কারণ দিল্লিতে আমরা দেখেছি বিগত কয়েকদিন উত্তপ্ত পরিস্থিতি, বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, যান চলাচল ব্যাহত, মেট্রো স্টেশন বন্ধ ছিল। তুমি যেখানে আছো কোথায় আছো, কি পরিস্থিতি? দেখো, আমি এই মুহূর্তে যন্তর মন্তরের খুব কাছাকাছি রয়েছি, কিন্তু ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত আমাদের রেস্টোর্ড হয়নি, এবং আমি একটি ওয়াইফাই কানেকশন ব্যবহার করে এই মুহূর্তে লাইভে এসেছি। তবে ইন্টারনেট পরিষেবা আর কিছুক্ষণের মধ্যেই রেস্টোর্ড হয়ে যাবে। সেন্ট্রাল দিল্লি এলাকায় গত রোববার থেকেই কিন্তু দফায় দফায় ইন্টারনেট পরিষেবা রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে। বেশ কিছু মেট্রো স্টেশন সেগুলো বন্ধ রাখা হচ্ছিল দফায় দফায়। প্রথমে 15টি মেট্রো স্টেশন, তারপর 16টি, তারপর 17টি, এবং আজকে সকাল থেকে 18টি মেট্রো স্টেশন যন্তর মন্তর এবং তার আশেপাশের এলাকা লাগোয়া 18টি মেট্রো স্টেশন বন্ধ ছিল। কিন্তু যে মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দেন, তারপর থেকেই কিন্তু একে একে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো মেট্রো স্টেশন খুলতে শুরু করে দিয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে ইন্টারনেট পরিষেবাও আর অল্প কিছু সময়ের মধ্যেই সেটা রেস্টোর্ড হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগেই যন্তর মন্তরের পাশ দিয়ে আসছিলাম, এবং সেখানে আমরা দেখলাম যে ফিরতি পথের একটা কিন্তু ঢল রয়েছে। অর্থাৎ যারা বিক্ষোভকারীরা, যারা আন্দোলনকারীরা ছিলেন, আজকে সকালেও সেখানে গিয়েছিলাম, সেখানে যেরকম সকালে যাওয়ার একটা লাইন ছিল, একটা ঢল ছিল, মানুষ মঞ্চের দিকে যাচ্ছিলেন, আজকে কোথাও স্বস্তির হাসি, এবং জেনজিরা আস্তে আস্তে যন্তর মন্তরের সেই বিক্ষোভ স্থল থেকে তারা আস্তে আস্তে কিন্তু ফিরতি পথ ধরেছেন, এবং তাদের প্রত্যেকের মুখে হাসি এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে সরকার তাদের কথা শেষ পর্যন্ত শুনেছে, এবং সেই কারণে তারা কোথাও গিয়ে একটা আশ্বস্ত হয়েছেন, এবং আশ্বস্ত হয়ে তারা যে বাড়ি থেকে, যে নিশ্চিন্ত আশ্রয় থেকে তারা রাস্তায় নেমে এসেছিলেন, সেখানে তারা আবার ফিরতে শুরু করেছেন। একদম, একেবারে মৈত্রী। বেশ, রাহুল গান্ধী কি বলছেন শুনি একবার। एक सिंबल है, करप्शन का सिंबल, एजुकेशन सिस्टम के डिस्ट्रक्शन का सिंबल, इनकॉम्पिटेंस का सिंबल। उसको तो जाना ही था, और अच्छा है कि वो गया। बट अब कॉन्क्रीट स्टेप्स एजुकेशन सिस्टम को बदलने की सरकार को लेने पड़ेंगे। बहुत बड़ा मुद्दा है आरएसएस का जो कैप्चर है हिंदुस्तान के सिस्टम पर, एजुकेशन सिस्टम पर। अगर मोदी जी की गलती है तो उतनी ही गलती आरएसएस की है, क्योंकि दीमक का काम आरएसएस ने किया है। हमारे एजुकेशन सिस्टम को अंदर से खोखला कर दिया है। जो नॉलेज होती है उस पर इन्होंने आक्रमण किया है। तो गहरे स्टेप्स लेने पड़ेंगे।
मुझे नहीं लगता है कि ये ले सकते हैं, बट देखते हैं। स्टूडेंट्स की 2 और मांगे थी, उनको नहीं भूलना है। पहली मांग, जिन लोगों ने स्टूडेंट्स पर आक्रमण किया, अटैक किया, मारा, इम्प्लीमेंटर्स एंड ऑर्गेनाइजर्स, दोनों पर कार्रवाई होनी चाहिए और विजिबल कार्रवाई होनी चाहिए। स्टूडेंट्स को दिखना चाहिए कि ये लोग इस कारण पनिश हुए हैं। और दूसरी बात, जो मेन ऑपरेटर हैं सिस्टम के, नरेंद्र मोदी जी, उनको हिंदुस्तान के स्टूडेंट्स से अपोलोजाइज करना चाहिए। तो ये भैया देखिए, एक एक करके, वन एट अ टाइम। आई कांट हियर। Okay, please. One at a time. I can't answer otherwise. No, I'll tell you. You go ahead. BJP has called off their protest and the students are now going back. Their 2 demands, sir, as you mentioned, that has been not fulfilled. So, what will be your step in the parliament when parliament commences on Monday? Well, they are also bringing a new bill. The first thing is that we hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So that is going to be a major issue in Parliament. Of course, the students, as I said, have also got the demand of an apology from the Prime Minister. Look, this protest, the reason it has happened, the deeper reason it has happened, is that the Indian system, job creation system, education system, institutional system, media system has been destroyed. It has ceased to exist. There are consequences to this. We are facing now a time of serious economic crisis. And in times of serious economic crisis, you need that system. So, the government should be aware that what has happened here is just one step in a very deep problem. Right? So the government needs to start listening to what the people of India are saying. And this is a warning to them. This is a warning from the students of India, this is a warning from the opposition. That you cannot run India the way you have been running. This is not your personal fiefdom. This is not something that belongs to you. This belongs to the people of India. This belongs to the Constitution of India. All these institutions, they do not belong to you. And if you carry on down this path, you will see that what has happened right now will be at 10 times the scale. So that is basically the message. One by one, please. One by one. Please. রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কমলিকা, আমরা দেখলাম যে রাহুল গান্ধী প্রথমে হতাশ, যেখানে সিজেপি আন্দোলন তুলে নিল, তারা আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস তাদের মধ্যে। রাহুল গান্ধী হতাশ মনে হলো না? তোমার কি মনে হলো? বিরিয়ানি অর্ডার দিয়েছি, ঠিক টাইম মতো আসেনি, কি আসবেই না, আজকে এমন বৃষ্টি আসবেই না। আমার নয়, একটা রাহুল গান্ধীর মুখ দেখে সেটাই মনে হলো। এবং এখন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বলছে প্রধানমন্ত্রী ইস্তফা দিক। এটা নাকি স্টুডেন্টদের ডিমান্ড। ওদিকে স্টুডেন্টরা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমাদের কোনো ডিমান্ড নেই। তাদের 3টে ডিমান্ড ছিল, পূর্ণ হয়ে গেছে। ইস্তফা, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা তাদের ডিমান্ডের মধ্যে ছিল। আসলে পুরো গল্পটা কি ছিল জানো তো? নিট আন্দোলনে দাদাভাই দারোগা, আমি একতারা মোচ রেখেছি। আমার দাদা দারোগা, আমি মোচ রেখে ঘুরে বেড়াচ্ছি। এবার হঠাৎ করে খবর এসছে দাদাভাই দারোগার চাকরি ছেড়ে দিয়েছে। আমি মোচটা নিয়ে কি করবো? দাঁড়াতেও পারছি না, সামনেও যেতে পারছি না, লুকিয়েও ফেলতে পারছি না, কেটেও ফেলতে পারছি না। এই মুহূর্তে যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির হুঁশ নেই, এরকমই অনেকটা এরকম। আচ্ছা, আমরা শোনাই দর্শকদের। এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন
সাগরিকা ঘোষ, তুমি যেমনটা বলছিলে কমলিকা, স্বরাষ্ট্রমন্ত্রী এখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চায়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর চান, সাগরিকা ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রীর চান, আবার এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এখন, তার অবস্থা খুব খারাপ। কি কেডিজি, তোমার কি মনে হয়? এটাই তো প্রথম থেকে বলা হচ্ছিল যে তাহলে কি গোলপোস্টটাকে চেঞ্জ করে? গোলপোস্ট কিসের প্রতীক? গোলপোস্ট হচ্ছে টার্গেটের প্রতীক। এতদিন আন্দোলন চলছিল, সেই আন্দোলনটাই তো উঠে গেল, মানে আন্দোলন বলা ভুল, অবস্থানটাই তো উঠে গেল, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের দাবিও মেনে নেওয়া হলো। তাহলে এবার কি তাহলে এই অবস্থায় কি গোলপোস্ট চেঞ্জ করতে হচ্ছে তাই? এবং এটাও তৃণমূল হয়তো, আমি জানি না, আমি কমলিকার থেকে জানতে চাইবো যে তৃণমূল কি এই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যেতেন, তাই কি আগে ভাগে শনিবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, এই মানে এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ এবং অবস্থান প্রত্যাহার? আমরা শুনেছি ছোটবেলা থেকে প্রবাদ, ব্যাং ডাকলে বৃষ্টি হয়। আর তোমার কি বিশ্বাস অসমের এই ভয়ঙ্কর বন্যাটা ব্যাং ডাকার জন্য হয়েছে কি? বিশ্বাসটা করো কি কেটে? না, বিশ্বাস আমি জানতে চাইছি কমলিকার থেকে, এরকম কি কোথাও কিছু হচ্ছে, হাওয়া উঠেছে এরকম? আরে উঠে গেছে, অলরেডি বলে দিয়েছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিল, তার ভয়েই নাকি ধর্মেন্দ্র প্রধান, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন চারখানা, সেই চারখানার এই মানে কি আর বলবো, আমরা তো 21শে জুলাই দেখেছি। মানে দাবির মানে বিরোধীর আগে নিজেরা ঠিক করুক, আমার মনে হয় যে কার প্রথম কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে তার দলে কজন সাংসদ আছেন, কজন বিধায়ক আছেন, কারণ এই বেলা গোনেন, ও বেলা কমে যায়। না, আমি প্রদীপকে দেখছিলাম খুব মন দিয়ে স্কুটারে ঘোরাটা দেখছিলে, কি মন দিয়ে দেখছিলে বলো তো তুমি একটু ভালো করে? প্রথম মনে হচ্ছিল যে এক হচ্ছে এটা দায়িত্বজ্ঞানহীন, কারণ ওনার বয়স হয়েছে, আজকে ওয়েদার ভালো নেই, দ্বিতীয়ত উনি হেলমেট পরেছিলেন না, যিনি ওকে নিয়ে যাচ্ছিলেন তিনিই বা এটা কি করে করলেন? এটা একটা ভালো বিজ্ঞাপন নয়। উনি যদি জননেত্রী হন, উনি যদি আইডল হন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, এবং উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি প্রোটোকল আছে, তার বাড়ির সামনে পর্দা লাগানো হয়েছে নিরাপত্তার জন্য। এবার জেনজির আন্দোলন হচ্ছে, যারা তরুণ তারাও কি হেলমেট ছাড়া ঘুরতে শিখবে? তারা যদি ওকে দেখে, এগুলো প্রশ্ন ওঠে। এর মধ্যে আরেকটা খারাপ অবস্থা হয়েছে যারা কালকে রাস্তায় নেমেছিল, কারণ কালকে যারা ছাত্রের নামে রাস্তায় নেমেছিল বামপন্থী আর কি, যারা আবার ভাবছে যেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ব্যাস এবার আমরা সোশ্যাল মিডিয়া থেকে টাক করে একটু রাস্তায় নামবো, রাস্তায় নেমে দেখে আমরা তো নেই, হাইজ্যাক হয়ে গেছি। কেডিজি, কালকে আমরা কি দেখলাম? কাণ্ড এবং গুন্ডামি, এবং কি যে হয়েছে, এইসব গুন্ডাদের দমন করতেই যে গুন্ডা দমন আইন, সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একবার স্পষ্ট করে দিয়েছে বিধানসভায়। তীব্র নিন্দা জানিয়েছে। পার্ক সার্কাসে আমরা যখন মার খাচ্ছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? পার্ক সার্কাসে কারা মার খেয়েছে, কেন মার খেয়েছে? আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে, গুন্ডামি করতে গিয়ে মার খেয়েছে। তার মানে সোজা কথায় কালকে একদল গুন্ডা এসেছিল সাংবাদিকদেরকে পেটাতে, তাদের রাগ তাদের আগের বারের গুন্ডামিতে পুলিশ কেন লাঠিপেটা করেছে, তখন কেন সাংবাদিকরা গুন্ডাদের পক্ষে দাঁড়ায়নি, এটার তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এরা সাংবাদিকরা মার খেয়েছে খুব ভালো। আরে অদ্ভুত, সাংবাদিকরা এরা নাকি রোজ নিজেরা যারা পয়সা এত এত কোটি কোটি টাকা যারা পয়সা চুরি করেছে তারা ডিম খাচ্ছে। বামেরা কিন্তু কোনো দায় নিল না, এবং আমি তোমাকে এটাও বলছি, এই সাংবাদিক যদি দিল্লিতে, সেখানে তো বিজেপির সরকার, এই সাংবাদিক যদি দিল্লিতে সাংবাদিকদের পেটানো হতো, এখানে তখন বামেরা মিছিল বার করতো। এটাই আমরা দেখে এসেছি এত বছর। নিকারাগুয়া ফুয়াতে হলেও কিন্তু এটা করতো, একটা মোমবাতি নিয়ে বেরোতো, এখানে নিয়ে নেই। এবং শুধু তাই না, এটা রেজিমেন্টেড পার্টি, কি ছন্ন ছাড়া অনির্বাণ। শ্রমিক লাহিড়ী নিজে কিছুদিন আগে পর্যন্ত, এখন ওনার চোখের খুব সমস্যার জন্য উনি পারেন না, কিছুদিন আগে পর্যন্ত গণশক্তি অর্থাৎ সিপিআইএম এর যেটা রাজ্য কমিটির মুখপত্র সেইটার তিনি সম্পাদক ছিলেন, মানে এডিটর ছিলেন, অর্থাৎ তিনি নিজে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এই বিশ্বকাপেও টানা উনি সোশ্যাল মিডিয়াতে বিশ্বকাপের ম্যাচগুলোর ভীষণ ভালো ভালো, ফুটবল পাগল রিভিউ লিখেছেন, হ্যাঁ, কতগুলো রিভিউ রীতিমতো আমারও ভীষণ ভালো লেগেছে। সেই শ্রমিক লাহিড়ী অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীনের মতো অত বড় সাংসদ, তাকে হাসছেন, কোথা থেকে হাসতে হাসতে বেরোচ্ছেন, ঠিক যেখানে পিছনে সাংবাদিকদের পেটানো হচ্ছে। মানে এরপরে আর পৃথিবীর কোনো কাগজে ওনার লেখার কোনো নৈতিক অধিকার থাকে কিনা আমার প্রশ্ন এটা। নিঃসন্দেহে মানে সাংবাদিকদের ওপর এইভাবে আক্রমণ, মানে সত্যি সাংবাদিকরা তারা পেশায় যাক নেশায় যাক, এই আক্রমণ নিন্দা, মানে নিন্দনীয় ঘটনা, যার কোনো তুলনা হয়। এবং সেই জায়গা থেকে আসবো আমি একা করে। সিজেপি, এটা মনে করিয়ে দিই, যাদের প্রোটেস্ট ছিল আজকে সিজেপি এবং সরকারের যে সাংবাদিক বৈঠক হচ্ছে, তারা পর্যন্ত ডিজোন করে দিল। তারা বললো এটা কেউ আমাদের লোক নয়, সাংবাদিক নিগ্রহে আমরা নিন্দা করছি, সেটা দেশের যেখানেই হয়ে থাকে। আমরা দেখলাম এখানে সরকারও কঠোর পদক্ষেপ নিল, আর এখানে দায় ঝাড়লো কে? সিপিএম। শুধু দায় ঝাড়লো না, তারা কেউ জানেই না। এবং একে অপরের যে লেফট পার্টির একটা কথা বেরোনো বা লেফট পার্টির একটা কথা স্টেটমেন্ট, আমার মনে আছে যে একদিনই বেরোবেন জ্যোতিবাবু
শুক্রবার দিন স্টেট সেক্রেটারিয়েটের মিটিং, তখন আমরা গিয়ে তার রিয়াকশন পেতাম। সেখানে যে যা ইচ্ছা সোশ্যাল মিডিয়া, আসলে পার্টিটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। মনে হচ্ছে অনেকগুলো তৃণমূল দেখছি, অনেকগুলো সিপিএম দেখছি, কারণ মধুজা যা বললেন, বিকাশ তার উল্টো একের পর এক রিয়াকশন আমরা দেখিয়েছি। কিন্তু আমি এর আলোচনা যখন চলছে, কিন্তু আমি যখন ঢুকেছি স্টুডিওতে, যে আলোচনা শুনতে শুনতে ওটা দিয়ে আমরা একটু ফিরি, যে ব্র্যান্ড মোদি যে জেনজিয়ের মন জয় করে নিয়েছে, এটা মনে হয় কোথাও কারোর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত দুদিন আমরা দেখেছি একের পর এক পদক্ষেপ দেখেছি জেনজিদের জন্য, এবং যারা এই নিট বিতর্কের তার জন্য যেভাবে আন্দোলন চালিয়ে গেছে দিল্লিতে, আমি শুধু আবারও বলবো, শুধুমাত্র দিল্লিতে নয়, এই নিট বিতর্কের আন্দোলনের আজ পড়েছিল গোটা দেশ জুড়ে, এবং সেখানে ছাত্রদের পাশে, যুবদের পাশে কে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের মন জয় করেছেন, জেনজিদের মন জয় করেছেন, এবং তাদের যা দাবি ছিল সেগুলো মেনেছেন, সরকার মেনেছে, সব থেকে বড় কথা। এবং আমরা যে আলোচনাটা করছিলাম এতক্ষণ, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমরা ঠিক কি আলোচনা করছিলাম, কেন আজকে স্টুডিও থেকে বুলেটিনটা পড়লাম না। ছোট্ট কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে রাহুল গান্ধী কিছুক্ষণ আগে বলছিলেন না সরকারের পরাজয়, হার হয়েছে। তার মানে দলগতভাবেই বিরোধীরা সম্মিলিতভাবে মনে করে ছাত্রদের দাবি সরকার যদি মেনে নেয় তাহলে সরকারের সেটা হার, পরাজয়। এরপরে আর বুঝতে বোধহয় কারোর অসুবিধা হওয়ার কথা নয়। পাটনার গান্ধী ময়দানে কোনো একটি বছরের জুন মাসে 1 লক্ষ ছাত্র সমাবেশে জয়প্রকাশ নারায়ণ বক্তৃতা করার ঠিক পরেই কেন ইন্দিরা গান্ধীকে দেশে জরুরি অবস্থা করে শুধু সমস্ত ছাত্র সংগঠন নয়, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হয়েছে। একটু অনির্বাণ শুনিয়ে দিই দর্শকদের সিজেপির প্রতিক্রিয়া কি আজকে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে সরকার এবং সিজেপির। প্রথমে সিজেপির বক্তব্য শোনাই। धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, जिसका मतलब है कि हमारी पहली मांग जो है मान ली गई है। जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर्स जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में, वो एफआईआर्स विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। 15 से 20 एफआईआर्स दिल्ली में फाइल हुए हैं, वो सारे एफआईआर्स की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। फ्यूचर में कोई भी एक्शन नहीं लिया जाएगा किसी भी प्रोटेस्टर के खिलाफ, एंड सीजेपी की जो टीम है, जो ऑर्गेनाइजर्स है, उनके खिलाफ। इसी चीज का अंडरस्टैंडिंग में हम लोगों ने सरकार के साथ एक ड्राफ्ट शेयर किया है, जो गारंटी है रिटन में, वो सरकार ने बोला है कि हमारे साथ वो ट्यूसडे तक शेयर करेंगे। जो 1 करोड़ का कॉम्पनसेशन हमने नीट विक्टिम्स की फैमिलीज के लिए मांगा था, उसके लिए सरकार की तरफ से सहमति बन गई है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। জেপি নাড্ডার প্রতিক্রিয়া শোনাই, তিনি কি বললেন। On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed. एजिटेशन में चल रहे केसेस के बारे में 4 पॉइंट्स दिए थे, और उसके साथ साथ जो बाकी 2 डिमांड्स थी, रिटेलिएटरी मेजर्स न लिए जाए, कंपनसेशन दिया जाए, और इनके 5 पॉइंट चार्टर को कंसिडर किया जाए, उस पर डिटेल में चर्चा हुई। डिटेल में चर्चा होने के पश्चात सबसे पहली बात तो ये है कि जो इनका एक 4 पॉइंट्स था, उसका लबो लबाब ये था कि कोई भी एक्शन एफआईआर न हो, और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो। तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे। जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं, उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस, व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल, दैट विल बी गिवन टू देम। তাহলে কি দেখলাম আমরা আজকে দিনভর পড়ুয়াদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের মন্ত্রীরা, পড়ুয়াদের সঙ্গে একের পর এক বার্তা বৈঠক, তারপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা,
কোথাও গিয়ে কথা বলতেই হচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই জেনজির মন জয়। মোদিতেই ভরসা রেখে আজকে সিজেপির এই অবস্থান, আন্দোলন প্রত্যাহার। এই মুহূর্তে আলোচনার টেবিল থেকে আমরা প্রত্যেকেই বিদায় নেব, কিন্তু আপনাদের নজর থাকবে নিউজ 18 বাংলায়। এইভাবেই কিন্তু মাঝে মাঝেই আলোচনার টেবিলে আপনাদেরকেও নিয়ে নেব, তার জন্য নজর রাখতে হবে এই মুহূর্তে হেডলাইন্স।